প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা ইসরায়েল আবারও গাজাকে ঝলসে দিতে শুরু করেছে। একজন ইসরায়েলি সেনার মৃত্যুর বদলা নিতে 100 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আর এই নৃশংসতাকে বৈধতা দেওয়ার নির্লজ্জ চেষ্টা অনাবরত চলছে। ইসরায়েল থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবাই এই কাজকে সঠিক বলে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। দর্শক, গাজার তাজা খবর অনুযায়ী ইসরায়েলের একজন সেনা গাজায় হামাসের স্নাইপারের গুলিতে মারা গেছে। আর শুধুমাত্র এই একজন সেনার মৃত্যুর সাথে সাথেই যুদ্ধবিরতির চুক্তিপত্রটা যেন ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এরপর থেকেই লাগাতার হামলা চালানো হচ্ছে। 28 তারিখ রাত থেকে শুরু করে 29 তারিখ সকাল পর্যন্ত এই হামলা থেমে থেমে এখনও চলছে। ইসরায়েলি সেনা ঘোষণা করেছে যে 37 বছর বয়সী মাস্টার সার্জেন্ট ইয়োনা ইফ্রাইম, যিনি গাজা ডিভিশনের ইঞ্জিনিয়ারিং ইউনিটে কর্মরত ছিলেন, মঙ্গলবার এক হামলায় নিহত হয়েছেন। একজন স্নাইপার তাকে গুলি করে হত্যা করে। তার মৃত্যুর খবর আসতেই নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস গাজা সিটি এবং দক্ষিণের এলাকাগুলোতে কয়েক ডজন বিমান হামলা চালায়, যাতে বহু এলাকা আবারও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি এই মুহূর্তে আপনাদের গাজার সর্বশেষ আপডেট দিতে চলেছি, জানাতে চলেছি আমেরিকা কি বলেছে, ট্রাম্প কি বলেছেন। এই প্রাণহানির পর এখন নতুন করে যুদ্ধ শুরু করার হুমকি দেওয়া হচ্ছে। দ্য জেরুজালেম পোস্টের 29 অক্টোবরের খবর অনুযায়ী একজন ইসরায়েলি অফিসার বলেছেন যে এবারের জবাব আগের চেয়ে অনেক বেশি কড়া আর কঠোর হবে। শুধু তাই নয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টসও বড় হুমকি দিয়েছেন। আর সেই হুমকিতে বলা হয়েছে যে হামাস রেড লাইন অর্থাৎ লাল রেখা পার করে ফেলেছে। এখন এর জবাব হবে অনেক বড় এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক। দেখুন, যখনই ইসরায়েল কার্টস এই ধরনের কথা বলেন, তারপরেই কিন্তু ভয়ঙ্কর হামলা হতে দেখা যায়। ব্যাপারটা শুধু রাতের হামলার মধ্যেই সীমাবদ্ধ নেই, দিনের আলোতেও হামলা চলছে। যখন আমাদের এখানে দুপুর, তখন সেখানে সকালেও হামলা জারি রয়েছে। দর্শক, গাজার বাতাসে আবারও বারুদের গন্ধ ভাসছে, ধ্বংসস্তূপের নিচে মানবতা কাতরাচ্ছে, আর যুদ্ধের চাকা আবারও দ্রুত গতিতে ঘুরতে শুরু করেছে। গাজার পরিস্থিতি আবারও চরম খারাপের দিকে চলে গেছে। গাজার সর্বশেষ পরিস্থিতিটা জেনে নিন। গাজায় এখন ধ্বংসলীলা আবারও চলছে। মৃতের সংখ্যা অনেক বেড়ে গেছে। সরকারি তথ্য অনুযায়ী 104 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে 24 জন শিশু রয়েছে। কিন্তু আমাদের কাছে যে বর্তমান ডেটা আছে, তাতে শহীদের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতির শর্তকে ছিঁড়ে ফেলেছে এবং নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন শক্তিশালী আঘাত আনো, প্রচণ্ড শক্তিশালী আঘাত আনো। অর্থাৎ আমেরিকার মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে পায়ে পিষে ইসরায়েলি সেনারা 28 অক্টোবর রাত এবং 29 অক্টোবর সকালে গাজায় ভয়ঙ্কর বোমাবর্ষণ করেছে। সরকারি তথ্য অনুযায়ী 104 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 24 জন শিশু ও মহিলাও রয়েছেন। এই হামলার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং নেতানিয়াহু। রাফাতে গুলি বিনিময়ের পর যখন এই একজন ইসরায়েলি সেনার মৃত্যুর খবর আসে, তখন এই নির্দেশ দেয়া হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রকের মতে অক্টোবর 2023 থেকে এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা 68,000 ছাড়িয়ে গেছে, আর আহতের সংখ্যা 1,70,000-এরও বেশি। এই পুরনো পরিসংখ্যানগুলো আমাদের আবারও নতুন করে বলতে হচ্ছে, কারণ পরিস্থিতি আবার আগের মতোই ভয়াবহ হয়ে উঠেছে। হামাসের আল কাসাম ব্রিগেড ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে যে তারা আপাতত বন্দীদের মৃতদেহ হস্তান্তর করার প্রক্রিয়া বন্ধ রাখছে। ব্রিগেডের বক্তব্য, তাদের যোদ্ধারা 2 জন ইসরায়েলি বন্দীর মৃতদেহ উদ্ধার করেছে। হামাসের রাজনৈতিক কার্যালয়ের এক গুরুত্বপূর্ণ ব্যক্তি সুহেল আল হিন্দ আল জাজিরাকে বলেছেন, আমরা যুদ্ধবিরতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু এই বিলম্বের জন্য সম্পূর্ণভাবে ইসরায়েল দায়ী। দর্শক, যুদ্ধবিরতি বা সিজফায়ার শব্দটা এখন শুধু কথার কথা হয়ে দাঁড়িয়েছে। গাজায় রাতের অন্ধকার আবারও নিরীহ মানুষের রক্তে লাল হয়ে উঠেছে। যে আশঙ্কাটা প্রথম দিন থেকেই করা হচ্ছিল, ইসরায়েল তাকেই বাস্তবে পরিণত করেছে। এখন এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের একটি বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কয়েক ডজন মানুষের মৃত্যুর পরেও ইসরায়েলের পক্ষ নিয়েছেন। ট্রাম্প বলেছেন যে এই ধরনের হামলা করার সম্পূর্ণ অধিকার ইসরায়েলের আছে। তার সম্পূর্ণ বয়ানটা শুনুন, তাহলেই সবটা বুঝতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, যদি হামলা করার অধিকার এবং অনুমতির কথাই বলা হবে, তাহলে এই যুদ্ধবিরতি নামের ধূপকাঠিটা জ্বালানো হয়েছিল কেন? গাজায় শিশুদের লাশের সংখ্যা গোনার বাইরে চলে গেছে, কিন্তু ওয়াশিংটন থেকে উড়ে আসা বিমানে বসে ডোনাল্ড ট্রাম্প যে ভাষায় কথা বলেছেন তাতে বিন্দু মাত্র নরম মনোভাব ছিল না। এয়ারফোর্স ওয়ান থেকে রিপোর্টারদের সাথে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমাকে যতটা জানানো হয়েছে হামাস একজন ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে, তাই ইসরায়েল পাল্টা আঘাত এনেছে এবং তাদের এটাই করা উচিত ছিল। এখন এটাই যদি ট্রাম্পের ন্যায় বিচারের মাপকাঠি হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। ট্রাম্প দাবি করেছেন যে যুদ্ধবিরতি এখনও নাকি বহাল আছে। মানে ভাবা যায়, ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি এখনও রয়েছে এবং কোনো কিছুই এই যুদ্ধবিরতিকে বিপদে ফেলবে না। অর্থাৎ যত মানুষই শহীদ হন না কেন, ট্রাম্প তাকে যুদ্ধবিরতির নাম দিয়েই যাবেন। এরপর ট্রাম্প হুমকি দিয়ে বলেন, হামাসকে ঠিকভাবে আচরণ করতে হবে, তাদের ব্যবহার ঠিক করতে হবে, না হলে তাদের অস্তিত্ব পুরোপুরি মুছে ফেলা হবে। অন্যদিকে হামাস এই সমস্ত অভিযোগকে সরাসরি খারিজ করে দিয়েছে। তারা বলেছে, রাফাতে আমাদের উপর যে হামলা হয়েছে তা ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রকাশ্য লঙ্ঘন। আমরা এমন কিছুই করিনি। কিন্তু এদিকে ট্রাম্প বারবার একই কথা বলছেন যে হামাস যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে, নইলে তাদের বিনাশ নিশ্চিত। দেখুন, গত রাত থেকে এখনো পর্যন্ত 104 জন মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যুদ্ধ যখন চলছিল তখনও এত বড় সংখ্যায় হতাহতের খবর আসছিল না। তাই 104 জনের শাহাদাত এটাই প্রমাণ করে যে গাজায় কতটা বর্বর হামলা চালানো হয়েছে। আর ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি এখনো বহাল আছে, ইসরায়েল কোনো ভুল করেনি, তার নাকি অধিকার আছে আত্মরক্ষা বা সেলফ ডিফেন্স। ভাই, এটা কোন ধরনের সেলফ ডিফেন্স যেখানে 104 জন নিরীহ মানুষ মারা যায়, যাদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে? এই 104 জনের হত্যা যদি অন্য কেউ করত, তাহলেও কি ডোনাল্ড ট্রাম্প একই কথা বলতেন, নাকি এই নিয়ম শুধু ইসরায়েলের জন্য? 104 জন মানুষ শহীদ হয়েছেন, অন্তত এটা তো বলা উচিত ছিল যে ভাই এভাবে হামলা করো না। তোমাদের শত্রুতা যদি আল কাসাম ব্রিগেডের সাথে হয় তাহলে তাদের নিশানা বানাও, তাদের মারো। নিরীহ মহিলা ও শিশুরা তো ঘরে ঘুমাচ্ছিল। আমি আপনাদের সেই ছবি দেখাতে পারবো না, আপনারাও সেই ছবি দেখতে পারবেন না। 104 জন মানুষকে কেউ এভাবে কিভাবে হত্যা করতে পারে? অন্য কোথাও এমনটা হলে এতক্ষণে গণহত্যার তকমা লেগে যেত। আসলে সবার চোখে আলাদা আলাদা চশমা লাগানো আছে, আর সেই চশমাতে আলাদা আলাদা লেন্স লাগানো আছে, তাই সবার দৃষ্টি এখানে ভিন্ন ভিন্ন। দেখুন, পরিস্থিতিটা খুবই খারাপ। গাজায় যা ঘটছে তা তো ঘটছেই, কিন্তু আমি আপনাদের ওয়েস্ট ব্যাংকের একটা ডেটা দিচ্ছি, সেটা দেখুন ওয়েস্ট ব্যাংকে কি হচ্ছে এই মুহূর্তে। ইসরায়েলের দৈনিক সংবাদপত্র ইয়দিয়ত আহরনোত জানিয়েছে যে ইসরায়েলের সরকার নতুন হাউজিং ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছে। সংবাদপত্রটির নিউজ নেটওয়ার্ক অনুযায়ী 2023 সালে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওয়েস্ট ব্যাংকে 48,000 বসতি বা সেটেলমেন্ট বানানোর অনুমোদন দেওয়া হয়েছে। এই জমিগুলো ফিলিস্তিনিদের, কিন্তু এখানে এসে বাস করবে এবার কারা? বাইরে থেকে আসা সেটলাররা বা ইসরায়েলিরা। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মটিচ প্রায় 26,000 ডুনাম জমি বাজেয়াপ্ত করার অনুমোদন দিয়েছেন। আমাদের এখানে যেমন ওই কাঠা, বিঘে বা স্কোয়ার ফিট হয়, ওখানে ডুনাম। এখন যাদের মনে প্রশ্ন আছে তারা গুগলে ডুনাম ডুনাম লিখে সার্চ করে দেখতে পারেন, তাহলে বুঝবেন এটা কতটা জমি। 2023 সাল থেকে ওয়েস্ট ব্যাংকে 26,000 ডুনাম জমি দখল করা হয়েছে এবং বলা হচ্ছে এটা নাকি রাষ্ট্রীয় জমি, অর্থাৎ ইসরায়েলের সম্পত্তি। তাহলে একবার ভাবুন, যে দেশটা মাত্র 75 বছর আগে তৈরি হয়েছে এটা তার সম্পত্তি হয়ে গেল, আর যারা হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করছে তাদের অধিকার সব ধুলোয় মিশে গেল। ইসরায়েলি সরকার এবছরের শেষ নাগাদ
আরও প্রায় 2000 অতিরিক্ত সেটেলমেন্ট ইউনিট অনুমোদন করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। আর এখন এটা অফিসিয়াল হয়ে গেছে যে গত রাত থেকে